যে পর্যটন বান্ধব এই সরকার এবং সমাজকে, রাজ্যের মানুষকে পর্যটন বান্ধব, পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে তারই আজকে এটা একটা অঙ্গ। কারণ পর্যটন বিগত দিনে যে জায়গায় ছিল আজকে সেই জায়গায় নেই। সামনের দিকে আমাদের অনেক দিকে দূর এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাকে ধার্য রেখেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের ত্রিপুরা রাজ্যে পর্যটন একটা বিশেষ ভূমিকা রয়েছে অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য, এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি পর্যটনকে আরও শক্তিশালী করে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্যে, তারই বার্তা আমরা সেটা দিতে চাইছি। কারণ পর্যটন একটা এমন জিনিস যেখানে বন্ধুত্ব তৈরি হয়, যেখানে অর্থনীতি স্বাবলম্বী হয়, যেখানে মানুষে মানুষে ভালোবাসা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। এবং আমাদের রাজ্যেও, ত্রিপুরা রাজ্যে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং আগামী দিনে সেটা আমরা আরও শক্তিশালী করব। বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিগত দিনে সরকার, আগামী দিনেও আমরা বিশেষ উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। আজকে সন্ধ্যাবেলায়ও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এখানে আমাদের কর্মসূচি রয়েছে, আপনারাও সবাই আমন্ত্রিত, এবং সেখানে আমরা সবিস্তারে আগামী দিনে আমাদের পর্যটনের জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করব সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ। continuous effort against drug menace in Khwai। আজকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পাই যে অটোতে করে কন্ট্রাভেন্স কিছু আসছে। তো ফ্রম দ্যাট ইনফরমেশন আই অ্যালং উইথ মাই ওসি খোয়াই আমরা বেলফাং লাগাতে ছুটে যাই 9টা সাড়ে 9টার দিকে। তো অ্যারাউন্ড দ্যাট টাইম সেই অটোটা আসে, আমরা আটক করতে সক্ষম হই। সার্চ করার পরে উই ফাউন্ড 2 প্যাকেটস অফ খালি কোটাস, 1000 কোটাস হবে ওদের ভিতরে, 1 কেস অফ হেরোইন, 2 মোবাইল অ্যান্ড 2 পার্সেস। উই হ্যাভ অ্যারেস্টেড প্রসেনজিৎ দেব রয়, রাজু দেব। দুজনের বাড়ি জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সিধাই মোহনপুর, ওরা খোয়াইয়ের দিকে আসছিল। তো আগামী দিনও আমাদের এই অপারেশন সঞ্জীবনী চলতে থাকবে। নাকাকে আমরা স্ট্রং করার যে আইডিয়াটা সেটা আমাদের এসপি স্যারের ছিল, অন দ্য ইনিশিয়েটিভ অফ এসপি স্যার। টুডে উই আর সাকসেসফুল যে বেলফাং নাকাতে আমরা স্ট্রিক্ট চেকিং করে এই সাকসেসটা পেলাম। কথাটা হয়তো দুদিন পরে বললে ভালো হয়, কারণ আজকে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তো নিশ্চয়ই আজকের দিন আমি এই কথাটাই বলবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা আমি সঠিকভাবে যেন পালন করতে পারি। আর যেদিন সঠিকভাবে পালন করতে পারবো সেদিনই আপনারা বুঝতে পারবেন যে ভূমিকাটা কী ছিল, এবং ওই দিনই আমি নিজেকেও সন্তুষ্ট ফিল করব এবং আমি বুঝবো যে না, আমি কাজ করতে পেরেছি। আজকের দিনে আমি এতটুকুই বলবো যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সংগঠনকে, আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা বিশাল বড় গুরু দায়িত্ব আমাকে অর্পণ করেছে। কিন্তু দেখুন, আপনারা সবাই জানেন আমিও রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী নিয়ে হিসাবে আমি কাজ করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের নিয়ে আমার কাজ ছিল, মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি অলরেডি ফিল্ডে ছিলাম, বা আমি মহিলাদের অনেক কিছু বিষয় আমার কাছে আগেও আসতো। তো এখন বর্তমান সেই বলতে গেলে সিমিলার একটা বিষয় রয়ে গেছে মহিলা কমিশনের সঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিশ্চয়ই একটা আত্মবিশ্বাস অলরেডি তৈরি করাই আছে যে আমি নিশ্চয়ই একটা ভূমিকা পালন করতে পারবো, আর বাকিটা পরে কথা হবে। মূলত ডিবেট কম্পিটিশনে যে থিম রাখা হয়েছে সেখানে আলোচনা প্রারম্ভিক ভাষণে অভিজিৎবাবু, ডক্টর অভিজিৎ সরকার এবং সমাজপাতি সমাজপাতি সব বলেছে। তো আমি বলবো যে এই ধরনের ডিবেট কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে বা করবে আগে এবং আজকে, তাদের মেধার জন্য বিকাশ করবে, চিন্তাশীলতা বাড়বে এবং তাদেরকে নিজেকে সমৃদ্ধ করার জন্য, পার্সোনালিটি গ্রোথ করার জন্য এটা একটা বিশেষ উদ্যোগ। নিজের চিন্তাভাবনা যেমন প্রসারিত করার সুযোগ থাকবে, পাশাপাশি অন্যদের আলোচনা অংশগ্রহণ করেও নিজেকেও তৈরি করা যাবে।
বিষয়বস্তু ছাড়া যখন আলোচনা হয়, আমাদের কাছে যতগুলি ডিবেট কম্পিটিশনে কিছু প্যাটেটারে যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি নিজেকে তৈরি করার জায়গা সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই অনুষ্ঠানটা। নিজের সমস্ত চিন্তা ভাবনা দিশা বা বলবো ব্যক্ত করার একটা সুযোগ যখন থাকে, সুন্দরভাবে সাবলীলভাবে নিজের কথাটা অন্যকে বোঝানো বা যারা বিচারকমূল্যে থাকবে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা নিজের চিন্তাকে, এটা একটা বিশেষ সুযোগ। তো আমি শিশুবাড়ি এলাকার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা নিজেরও স্টুডেন্ট ছিলেন, তারা পরবর্তী সময়েও কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করেন, প্রিন্সিপাল হন, বিভিন্ন জায়গা শত জায়গা প্রতিষ্ঠিত হয়ে থাকেন। তারপরও ছাত্রদের কথা আপনারা যে চিন্তা ভাবনা করেন, যে আমি যখন ছাত্র ছিলাম আমার এই প্রয়োজনীয়তা ছিল বা আমি সুযোগটা পেয়েছিলাম এই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে তৈরি করার, উপস্থাপন করার, তো অন্যদেরও সুযোগ দেওয়া উচিত। সেই কারণে তারা চিন্তা ভাবনা রেখে এত বছর ধরে কাজটা করে যাচ্ছে। এটাকে বলবো সত্যিকারের স্টুডেন্ট তৈরি করার ক্ষেত্রে যেমন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নিজের পার্সোনালিটির সঙ্গে থাকলে আমাদের যেহেতু কম্পিটিশনের যুগ এখন, আমরা যদি নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে পারবো, সমস্ত মেধার সঙ্গে আমাদের মেধাটাকে উপরে নিয়ে যেতে পারবো। প্রচন্ড রৌদ্র, আমি বেশি আলোচনা করব না। তারপরেও যে কথাটা বলতে হয়, আমাদের দেশে যারা এখন সরকার চালান, ভারতবর্ষে RSS এর পরিচালিত বিজেপির একটা সরকার 14 সালে যদি এনডি নাম দিয়েছিলেন, বাকি 9 বছর এনডিএ কোনো নাম করেননি। এখন আবার বিপদে পড়ে এনডিএ কথা বলছেন। এই সরকারের যিনি প্রধান, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 14 সালের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের দেশের সরকার চালাতো 4 সাল থেকে 14 সাল পর্যন্ত মনমোহন সিংজির নেতৃত্বে। তিনি গুজরাট থেকে হুঙ্কার দিয়েছিলেন, মনমোহন সিং একটা অপরিমাণ্য প্রধানমন্ত্রী, তিনি কিচ্ছু পারেন না। মানুষ জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, আমাদের দেশের কালোবাজারিরা বিদেশে নিয়ে টাকা জমাচ্ছে। আমাদের যদি সরকারে আসার সুযোগ দেন, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, এই দায়িত্ব পাই, তাহলে ভারতবর্ষের জিনিসপত্রের দাম সরকারেরই কমিয়ে দেবে। দেখুন, আজকের এই সভা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে। এখানে পশ্চিম ত্রিপুরা জেলাধিপতি, পশ্চিম ত্রিপুরার ডিএম এবং এই জেলার অধীন বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন। আমাদের বিধায়করা উপস্থিত ছিলেন, জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উপস্থিত থেকে আমাদের রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য, যে প্রশাসনকে প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, মানুষের কাছে দোরগোড়ায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। এবং এই সভা প্রতি 3 মাসে একটা হয়ে থাকে জেলা পরিষদের উদ্যোগে। এবং এই সভাগুলোতে আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আরও প্রশাসনকে কী করে জনমুখী করা যায় এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে সুযোগ সুবিধা, রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম, সুযোগ সুবিধা, সেগুলো কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, বিগত সভায় কি আলোচনা হয়েছিল, এই সময়ের মধ্যে কতটুকু সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং আগামী দিনে কি করতে হবে, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং বিভিন্ন দপ্তর, বিশেষ করে যারা সার্ভিস প্রোভাইডার দপ্তরগুলো, এখানে স্বাস্থ্য রয়েছে, আমাদের বিদ্যুৎ রয়েছে, কৃষি, শিক্ষা, সমস্ত যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো, সেই দপ্তরগুলো নিয়ে বিস্তারিত আধিকারিকরা রিপোর্ট জমা দিয়েছেন। আমাদের জনপ্রতিনিধিরা আলোচনা করেছেন, তাদের প্রস্তাব পেশ করেছেন, তাদের সাজেশন রেখেছেন এবং আধিকারিকরা আগামী দিনে কি করবে, লাইন অফ অ্যাকশন কি হবে,
এবং বিগত দিনে তারা কি করেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এখানে পেশ করেছেন। আপনারা জানেন যে আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ এবং প্রশাসন, আমরা একটা কোহেসিভ টিম হিসাবে কাজ করছি এবং আগামী দিনে যাতে আমাদের প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করে যেখানে প্রতিটা অংশের মানুষ সেখানে স্টেক হোল্ডার থাকবে। মে 2023 আইটি ভবনে আমরা প্রথম এখানে অফিসের যে মিশন মোডে আমরা কাজ করার জন্য এবং সাথে সাথে দেখলাম আমাদের মানে শ্রদ্ধা এবং যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে উল্লেখও করা হয়েছে। উনি টুইট করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন এইরকম একটা অফিস ত্রিপুরার মতো জায়গায় নর্থ-ইস্টার্ন জোনের মধ্যে একটা ছোট্ট প্রদেশ, সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। সাথে সাথে আমরা আরো বেশি মনে হলো আরো বেশি কাজ করা উচিত। এবং আমি এখানে যা শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম কিভাবে এটাকে কমপ্লিট করা এবং এই একটা একটা মিশন মোডে যেভাবে কাজ করেছে, সত্যিই আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং এর জন্য ওরা প্রশংসার দাবি রাখি। এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই ক্যাবিনেট উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পরে আমরা কিন্তু 4th স্টেট, এটাও কিন্তু এতগুলো 28টা স্টেট আছে আমাদের, এর মধ্যে আমরা 4th পজিশনে চলে এসেছি। তো আমরা সব দিক দিয়েই কিন্তু অনেকটা আমরা সব বিষয়ে আমরা এগিয়ে এসেছি, ডিজিটাইজ করেছি সব বিষয়ে। এবং এই যে অফিস বলুন বা ক্যাবিনেটই বলুন, সবচেয়ে এটা মেইন উদ্দেশ্যটা এই যে পাহাড় পর্বত যে ফাইল সেগুলো কাগজ মাধ্যমে সেগুলো রাখাও কিন্তু একটু সমস্যা, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তারপর আপনার তার অ্যাকাউন্টেবিলিটিও থাকে না। তো এর থেকে মুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের ডিজিটাইজ করতে হবে, ডিজিটালাইজেশনের যোগ আমরা সব যেন সিস্টেমে অফিস বানানোর প্রচেষ্টা যেন আমরা করি এবং সেটা আমরা করতে পেরেছি। এবং এতে করে আমাদের আগামী ভবিষ্যতে যারা নেক্সট জেনারেশনে যারা আসবে তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। মাউসে টিপ দেবে, কবে কোন তারিখে কি হয়েছিল সমস্ত ডিসিশন পাওয়া যাবে। এখন কিন্তু দেখা যায় অনেক সময় ফাইল পাওয়া যায় না, কোথায় গুম হয়ে গেছে ইত্যাদি হয়, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, ইচ্ছে করেও কিন্তু অনেকে গুম করে, যে কোনো কারণে, আবার ইচ্ছে না করেও করে, কিন্তু এটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। কিন্তু এই পদ্ধতিতে সবকিছু কিন্তু কারোর ক্ষমতা নেই যে ডাটা সেন্টারে সবকিছু থাকবে। এবং আমি দেখলাম এখানে যে একটা টিভির পর্দায় দেখলাম যে কিভাবে আস্তে আস্তে করে মাত্র 500 আমাদের ক্ষমতা ছিল, সেই জায়গায় আজকে আমাদের 500 থেকে 5000 ইউজার, এখন অফিস লাইসেন্স আমাদের 500 ছিল, সেই জায়গায় এখন 5000 হয়ে গেছে। নগর বিকাশ মন্ত্রক 2020 সালের জুন মাসে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পের উদ্দেশ্য হল পথ বিক্রেতাদের কাজের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করা। এই ঋণ 3টি কিস্তিতে দেওয়া হয়, 10,000 টাকা, 20,000 টাকা এবং 50,000 টাকা। ঋণের মূলধন এবং সুদ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। সময় মতো ঋণ পরিশোধ করলে সরকার 7% সুদে ভর্তুকি দেয়। এটা দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে। ধন্যবাদ জানাই ওদেরকে যে ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলি আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসেন, এতে আমাদের অনেক উপকার হয়েছে। এই প্রকল্পের আওতায় পথ বিক্রেতারা ডিজিটাল লেনদেন করলে তাদের প্রতি মাসে নগদ ফেরত পান। সময় মতো ঋণ পরিশোধকারী পথ বিক্রেতারা পরবর্তী কিস্তিতে উচ্চতর মূল্যের ঋণ নিতে পারে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের জন্য আবেদন করতে পথ বিক্রেতাদের একটি স্বনিধি পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরে পথ বিক্রেতারা তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং সার্টিফিকেট, ব্যবসার তথ্য এবং ব্যাংকের তথ্য প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক পথ বিক্রেতারা আবেদন যাচাই করবে এবং অনুমোদন করলে ঋণের অর্থ পথ বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই, টিউএলএমকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি পথ বিক্রেতাদের তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে পথ বিক্রেতারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন এবং ভারতের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারবেন। প্রধানমন্ত্রীজির যে স্লোগান, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পণ্ডিত দীনদয়ালের যে চিন্তাভাবনা, সেটাকে উনি সেইভাবে কাজ করছেন এবং উনি যে নারা দিয়েছেন, ওনার কাছে যে স্লোগান, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, আর তার বিশ্বাস আর তার পায়া। আজকে আমি যখন এখানে আসছিলাম, তো আসার সময় আমি যখন ওনাদেরকে দেখলাম, নিজের মধ্যেও কিন্তু একটা আনন্দ যে মানুষ সবাই যদি খুশি থাকে, সবাই যদি আনন্দে থাকে, এর থেকে বড় তৃপ্তি আর কিছুই হয় না। যাদের হাতে আজকে আমরা লাইসেন্স দিলাম অথচ যারা চালাবে আমাদের বোনেরা, নিজেদের তো কত মানে আমার মনে হয় কেউ এটা মানে এমন না যে এটা কত উপলব্ধির বিষয়। এবং সবাইকে আজকে আমরা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেছেন যে আমাদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এখানে নতুনপুরাতে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা করেছি, বিভিন্ন সরকারি কাজ করে, বিভিন্ন স্টল গভর্নমেন্টের যখন হবে তার 50% মহিলাদের জন্য আমরা সমস্ত যে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের তরফে যখন কোনো মার্কেট হবে তার 50% মহিলাদের জন্য করা হবে। মহিলাদের জন্য আমরা যারা জেনারেল কলেজে আছে তাদের ফি আমরা মুকুব করেছি। আজকে দেখুন সেগুলো একমাত্র আমরা সেই মার্গদর্শন সেটা মাননীয় প্রধানমন্ত্রী 33% আজকে লোকসভা এবং বিধানসভা উনি বিল পাস করে একটা মানে উপহার দিয়েছেন আমাদের মা বোনদের। বেশিরভাগ লোকে এসএসজি গ্রুপের যারা আছেন মহিলাদের, আজকে আমাদের জনজাতি বন্ধের মধ্যে আমি দেখেছি এত বেশি এসএসজির যেসব যে কাজগুলো আছে বিভিন্ন বিষয়ে ওনার ব্যস্ত। ছোট ছোট জিনিস, হস্তশিল্পী, এই যে আমাদের গলার মধ্যে আমার আছে যে রিক্সা, সেইগুলো ওনারা বানাচ্ছে, বিভিন্ন বাসবেতের জিনিস বানাচ্ছে, পুতুল বানাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে আমাদের যে আত্মনির্ভর হওয়া, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কোনায় কোনায় আমরা দেখছি। তিনি 27 সেপ্টেম্বর 2023 তিনি ভারতীয় জনতা পার্টি ने যে স্টেট কার্যালয় পয়সা জীবন জয়নিং প্রোগ্রাম জয়নিং প্রোগ্রাম তিনি পার্টি বিজেপি ने ভাইস প্রেসিডেন্ট তিনি দাদা উত্তরাখণ্ড তাপস ভট্টাচার্য মহোদয় তিনি দেখরা তিনি উত্তরাখণ্ড তিনি তাংখাং বিজেপি পার্টি ने তাই তিনি যত কার্যকর্তা লিডার্স তংবায় তিনি দেহ জয়নিং প্রোগ্রাম অব তেগ বরক গবাংখাই খুনা নাই जों কমিউনিকেশন খাইলে দমানি হঠাৎ খাইयै খরকসা কামিও বরক থিমানি বাগে যে কামিনি বরক খাইনে তমেরা আ কামিনি বরক থিমানি বাগে বরক সবাই মারিয়ানি বাগে কিসা বরক কমুকা হাইবনো গালে কম খাইয়া 7 পরিবারনি 23 ফুটার সবাইকা जों एक्सपेक्ट खालामनानै 15 থেকে 20 পরিবার আয়ান দুইটা গাড়ি অর্থাৎ দুইটা ট্রইয়া যেসকেখানো 25 नि सागाव तमानो अब हाइजों एक्सपेक्ट खालामनानै सबाय मानलिया आबनि बागै बरमन बालायखे खाबायखौ गय लामसगो तिने आईपीएफ तिने विंग्स बरै बदलनि आईडब्ल्यूएफ तिने लिडार्स बरम गनांगदेव सलिदेव बर्मा अगनगारिबो त्रिपुरा मथानि किछु नेतृत्व मदगाव बरै बदलनि बरकनबा हामबाय तिने बरक तिने बीजेपी पार्टी वो जॉइन खायै तिने बरम गना प्रधानमंत्री नरेंद्र मोदी ने नाहार मुंना हमजागै ताई तिने त्रिपुरानि जे प्रशासन बीजेपी आईपीएफ गवर्नमेंट जे प्रशासन अबना हमजागै
আসলাম। এরপরে আমি 17 থেকে 18 পর্যন্ত আইডিএপি দলে আইডিয়াবাদী কাজ করেছিলাম। এরপরে আমরা যখন এডিসি ইলেকশন হয়ে গেছি, এরপরে আমার ঘর টর সব পড়ে গেছে। এরপরে আমরা নেতৃত্ব দল কেউ আমাকে গিয়ে দেখিনি। এরপরে আমি ভাবলাম এর আগে থেকে আমি বিজেপি দলে আবার জয়েনিং হইব। এরপরে কেউ আমাকে যা জিজ্ঞাসা করিনি। এরপরে আমি আজকাল ছাকে নিমন্ত্রণ করে এখানে এসেছি। আবার আমি রাজনীতি করব, আর বসে থাকবো না। আইপিএফটি দলে কি কোনো পদে আসলেন আপনি? পদে আছি, কি পদে? ডিভিশনের সেক্রেটারি আর সেন্ট্রালের অর্গানাইজিং সেক্রেটারি। আপনার নাম? সরিতে কর্ম। পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস সারা পৃথিবীতেই পালন হচ্ছে, সারা দেশে। আমাদের রাজ্যেও আমরা পর্যটন দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বিগত দুদিন ধরেই চলছে এবং আজকে 27শে সেপ্টেম্বর আমাদের মূল যে কর্মসূচি সেটা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পর্যটন দপ্তরের সচিব থেকে শুরু করে, অধিকর্তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন আধিকারিকরা এবং বিভিন্ন পর্যটনের সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এটা বার্তা দিতে চাইছি যে পর্যটন বান্ধব এই সরকার এবং সমাজকে, রাজ্যের মানুষকে পর্যটন বান্ধব, পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে তারই আজকে এটা একটা অঙ্গ। কারণ পর্যটন বিগত দিনে যে জায়গায় ছিল আজকে সেই জায়গায় নেই। সামনের দিকে আমাদের অনেক দিকে দূর এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাকে ধার্য রেখেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের ত্রিপুরা রাজ্যে পর্যটন একটা বিশেষ ভূমিকা রয়েছে অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি পর্যটনকে আরও শক্তিশালী করে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য, তারই বার্তা আমরা সেটা দিতে চাইছি। কারণ পর্যটন একটা এমন জিনিস যেখানে বন্ধুত্ব তৈরি হয়, যেখানে অর্থনীতি স্বাবলম্বী হয়, যেখানে মানুষে মানুষে ভালোবাসা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। এবং আমাদের রাজ্যেও, ত্রিপুরা রাজ্যে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং আগামী দিনে সেটা আমরা আরও শক্তিশালী করব। বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিগত দিনে সরকার, আগামী দিনেও আমরা বিশেষ উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। আজকে সন্ধ্যাবেলায়ও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এখানে আমাদের কর্মসূচি রয়েছে, আপনারাও সবাই আমন্ত্রিত এবং সেখানে আমরা সবিস্তারে আগামী দিনে আমাদের পর্যটনের জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করব সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ। এফোর্ট এগেইনস্ট ড্রাগ মিনেস ইন খোয়াই। আজকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পাই যে অটোতে করে কন্ট্রাভেন্স কিছু আসছে। তো ফ্রম দ্যাট ইনফরমেশন আই অ্যালং উইথ মাই ওসি খোয়াই আমরা বেলফাং লাগাতে ছুটে যাই 9টা সাড়ে 9টার দিকে। তো অ্যারাউন্ড দ্যাট টাইম সেই অটোটা আসে, আমরা আটক করতে সক্ষম হই। সার্চ করার পরে উই ফাউন্ড 2 প্যাকেটস অফ খালি কোটাস, 1000 কোটাস হবে ওটার ভিতরে, 1 case of heroin, 2 mobile and 2 purses. We have arrested প্রসঞ্জিৎ দেব রয়, রাজু দেব, দুজনের বাড়ি জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সিধাই মোহনপুর, ওরা খোয়াইয়ের দিকে আসছিল। তো আগামী দিনও আমাদের এই অপারেশন সঞ্জীবনী চলতে থাকবে। নাকাকে আমরা স্ট্রং করার যে আইডিয়াটা সেটা আমাদের এসপি স্যারের ছিল, অন দ্য ইনিশিয়েটিভ অফ এসপি স্যার। টুডে উই আর সাকসেসফুল যে বেলফাং নাকাতে আমরা স্ট্রিক্ট চেকিং করে এই সাকসেসটা পেলাম। ভূমিকার কথাটা হয়তো দুদিন পরে বললে ভালো হয়, কারণ আজকে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তো
নিশ্চয়ই আজকের দিনে আমি এই কথাটাই বলবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা আমি সঠিকভাবে যেন পালন করতে পারি। আর যেদিন সঠিকভাবে পালন করতে পারবো সেদিনই আপনারা বুঝতে পারবেন যে ভূমিকাটা কী ছিল, এবং ওই দিনই আমি নিজেকেও সন্তুষ্ট ফিল করব এবং আমি বুঝবো যে না, আমি কাজ করতে পেরেছি। আজকের দিনে আমি এতটুকুই বলবো যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সংগঠনকে, আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা বিশাল বড় গুরু দায়িত্ব আমাকে অর্পণ করেছে। কিন্তু দেখুন, আপনারা সবাই জানেন আমিও রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী নিয়ে হিসাবে আমি কাজ করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের নিয়ে আমার কাজ ছিল, মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি অলরেডি ফিল্ডে ছিলাম, বা আমি মহিলাদের অনেক কিছু বিষয় আমার কাছে আগেও আসতো। তো এখন বর্তমান সেই বলতে গেলে সিমিলার একটা বিষয় রয়ে গেছে মহিলা কমিশনের সঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিশ্চয়ই একটা আত্মবিশ্বাস অলরেডি তৈরি করাই আছে যে আমি নিশ্চয়ই একটা ভূমিকা পালন করতে পারবো, আর বাকিটা পরে কথা হবে। মূলত ডিবেট কম্পিটিশনে যে থিম রাখা হয়েছে এখানে আলোচনা প্রারম্ভিক ভাষণে অভিজিৎবাবু, অভিজিৎ সরকার এবং সমাজপাতি সমাজপাতি সব বলেছে। তো আমি বলবো যে এই ধরনের ডিবেট কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে বা করবে আগে এবং আজকে, তাদের মেধার জন্য বিকাশ করবে, চিন্তাশীলতা বাড়বে এবং তাদেরকে নিজেকে সমৃদ্ধ করার জন্য, পার্সোনালিটি গ্রোথ করার জন্য এটি একটা বিশেষ উদ্যোগ। নিজের চিন্তাভাবনা যেমন প্রসারিত করার সুযোগ থাকবে, পাশাপাশি অন্যদের আলোচনা অংশগ্রহণ করেও নিজেকেও তৈরি করা যাবে। বিষয়বস্তু ছাড়া যখন আলোচনা হয়, আমাদের কাছে যতগুলি ডিবেট কম্পিটিশন আমি কিছু কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি নিজেকে তৈরি করার জায়গা সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই অনুষ্ঠানটা। নিজের সমস্ত চিন্তা ভাবনা দিশা বা বলবো ব্যক্ত করার একটা সুযোগ যখন থাকে, সুন্দরভাবে সাবলীলভাবে নিজের কথাটা অন্যকে বোঝানো, বা যারা বিচারক মূল্যে থাকবেন তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা নিজের চিন্তাকে, এটা একটা বিশেষ সুযোগ। তো আমি শিশুরা এলামের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা নিজেরও স্টুডেন্ট ছিলেন, তারা পরবর্তী সময়েও কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করেন, প্রিন্সিপাল হন, বিভিন্ন জায়গায় ছোট জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকেন। তারপরও ছাত্রদের কথা আপনারা যে চিন্তা ভাবনা করেন, যে আমি যখন ছাত্র ছিলাম আমার এই প্রয়োজনীয়তা ছিল, বা আমি সুযোগটা পেয়েছিলাম এই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে তৈরি করার, উপস্থাপন করার, তো অন্যদেরও সুযোগ দেওয়া উচিত। সেই কারণে তারা চিন্তা ভাবনা রেখে এত বছর ধরে এই কাজটা করে যাচ্ছেন। এটাকে বলবো সত্যিকারের স্টুডেন্ট তৈরি করার ক্ষেত্রে যেমন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নিজের পার্সোনালিটির সঙ্গে থাকলে আমাদের যেহেতু কম্পিটিশনের যুগ এখন, আমরা যদি নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে পারবো, সমস্ত মেধার সঙ্গে আমাদের মেধাটাকে উপরে নিয়ে যেতে পারবো। প্রচন্ড রৌদ্র, আমি বেশি আলোচনা করবো না। তারপরেও যে কথাটা বলতে হয়, আমাদের দেশে যারা এখন সরকার চালান, ভারতবর্ষে RSS এর পরিচালিত বিজেপির একটা সরকার 14 সালে যদি এনডি নাম দিয়েছিলেন, বাকি 9 বছর এনডিএ কোনো নাম করেননি। এখন আবার বিপদে পড়ে এনডিএ কথা বলছেন। এই সরকারের যিনি প্রধান, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 14 সালের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের দেশের সরকার চালাতো 4 সাল থেকে 14 সাল পর্যন্ত মনমোহন সিংজির নেতৃত্বে। তিনি গুজরাট থেকে হুঙ্কার দিয়েছিলেন, মনমোহন সিং একটা অপরিমাণ্য প্রধানমন্ত্রী, তিনি কিচ্ছু পারেন না। মানুষ জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, আমাদের দেশের কালোবাজারিরা বিদেশে নিয়ে টাকা জমাচ্ছে। আমাদের যদি সরকারে আসার সুযোগ দেন, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, এই দায়িত্ব পাই, তাহলে ভারতবর্ষের জিনিসপত্রের দাম সরকারেরই কমিয়ে দেবে।
দেখুন, আজকের এই সভা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে। এখানে পশ্চিম ত্রিপুরা জেলাধিপতি, পশ্চিম ত্রিপুরার ডিএম এবং এই জেলার অধীন বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন। আমাদের বিধায়করা উপস্থিত ছিলেন, জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উপস্থিত থেকে আমাদের রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য, যে প্রশাসনকে প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, মানুষের কাছে দোরগোড়ায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। এবং এই সভা প্রতি 3 মাসে একটা হয়ে থাকে জেলা পরিষদের উদ্যোগে। এবং এই সভাগুলোতে আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আরও প্রশাসনকে কী করে জনমুখী করা যায় এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে সুযোগ সুবিধা, রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম সুযোগ সুবিধা, সেগুলো কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, বিগত সভায় কি আলোচনা হয়েছিল, এই সময়ের মধ্যে কতটুকু সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং আগামী দিনে কি করতে হবে, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং বিভিন্ন দপ্তর, বিশেষ করে যারা সার্ভিস প্রোভাইডার দপ্তরগুলো, এখানে স্বাস্থ্য রয়েছে, আমাদের বিদ্যুৎ রয়েছে, কৃষি, শিক্ষা, সমস্ত যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো, সেই দপ্তরগুলো নিয়ে বিস্তারিত আধিকারিকরা রিপোর্ট জমা দিয়েছেন, আমাদের জনপ্রতিনিধিরা আলোচনা করেছেন, তাদের প্রস্তাব পেশ করেছেন, তাদের সাজেশন রেখেছেন এবং আধিকারিকরা আগামী দিনে কি করবে, লাইন অফ অ্যাকশন কি হবে এবং বিগত দিনে তারা কি করেছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এখানে পেশ করেছেন। আপনারা জানেন যে আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ এবং প্রশাসন, আমরা একটা কোহেসিভ টিম হিসাবে কাজ করছি এবং আগামী দিনে যাতে আমাদের প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করে, যেখানে প্রতিটা অংশের মানুষ সেখানে স্টেক হোল্ডার থাকবে। মে 2023 আইটি ভবনে আমরা প্রথম এখানে অফিসের যে মিশন মোডে আমরা কাজ করার জন্য এবং সাথে সাথে দেখলাম আমাদের মানে শ্রদ্ধা এবং যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে উল্লেখও করা হয়েছে। উনি টুইট করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন এইরকম একটা অফিস ত্রিপুরার মতো জায়গায়, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা ছোট্ট প্রদেশ, সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। সাথে সাথে আমরা আরো বেশি মনে হলো আরো বেশি কাজ করা উচিত। এবং আমি এখানে যা শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম কিভাবে এটাকে কমপ্লিট করা এবং এই একটা একটা মিশন মোডে যেভাবে কাজ করেছে, সত্যিই আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং এর জন্য ওরা প্রশংসার দাবি রাখি। এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই ক্যাবিনেট উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পরে আমরা কিন্তু 4th স্টেট, এটাও কিন্তু এতগুলো 28টা স্টেট আছে আমাদের, এর মধ্যে আমরা 4th পজিশনে চলে এসেছি। তো আমরা সব দিক দিয়ে কিন্তু অনেকটা, আমরা সব বিষয়ে আমরা এগিয়ে এসেছি, ডিজিটাইজ করেছি সব বিষয়ে। এবং এই যে অফিস বলুন বা ক্যাবিনেটই বলুন, সবচেয়ে এটা মেইন উদ্দেশ্যটা, এই যে পাহাড় পর্বত যে ফাইল, সেগুলো কাগজ মাধ্যমে সেগুলো রাখাও কিন্তু একটু সমস্যা, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তারপর আপনার তার অ্যাকাউন্টেবিলিটিও থাকে না। তো এর থেকে মুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের ডিজিটাইজ করতে হবে, ডিজিটালাইজেশনের যোগ, আমরা সব যেন সিস্টেমে অফিস বানানোর প্রচেষ্টা যেন আমরা করি এবং সেটা আমরা করতে পেরেছি। এবং এতে করে আমাদের আগামী ভবিষ্যতে যারা নেক্সট জেনারেশনে যারা আসবে তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। মাউসে টিপ দেবে, কবে কোন তারিখে কি হয়েছিল সমস্ত ডিসিশন পাওয়া যাবে। এখন কিন্তু দেখা যায় অনেক সময় ফাইল পাওয়া যায় না, কোথায় গুম হয়ে গেছে ইত্যাদি হয়, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, ইচ্ছে করেও কিন্তু অনেকে গুম করে, যে কোনো কারণে, আবার ইচ্ছে না করেও করে, কিন্তু এটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না।
কিন্তু এই পদ্ধতিতে সব কিছু কিন্তু কারোর ক্ষমতা নেই যে ডাটা সেন্টারে সব কিছু থাকবে। এবং আমি দেখলাম এখানে যে একটা টিভি পর্দায় দেখলাম যে কিভাবে আস্তে 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 করে মাত্র 500 আমাদের ক্ষমতা ছিল, সেই জায়গায় আজকে আমাদের 500 থেকে 5000 ইউজার, এখন ই অফিস লাইসেন্স আমাদের 500 ছিল, সেই জায়গায় এখন 5000 হয়ে গেছে। নগর বিকাশ মন্ত্রক 2020 সালের জুন মাসে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পের উদ্দেশ্য হল পথ বিক্রেতাদের কাজের জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা। এই ঋণ 3টি কিস্তিতে দেওয়া হয়, 10,000 টাকা, 20,000 টাকা এবং 50,000 টাকা। ঋণের মূলধন এবং সুদ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। সময় মতো ঋণ পরিশোধ করলে সরকার 7% সুদে ভর্তুকি দেয়। বিএম সমিতি এটা দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে। ধন্যবাদ জানাই ওদেরকে যে ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলি আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসেন, এতে আমাদের অনেক উপকার হয়েছে। এই প্রকল্পের আওতায় পথ বিক্রেতারা ডিজিটাল লেনদেন করলে তাদের প্রতি মাসে নগদ ফেরত পান। সময় মতো ঋণ পরিশোধকারী পথ বিক্রেতারা পরবর্তী কিস্তিতে উচ্চতর মূল্যের ঋণ নিতে পারে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের জন্য আবেদন করতে পথ বিক্রেতাদের একটি স্বনিধি পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরে পথ বিক্রেতারা তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং সার্টিফিকেট, ব্যবসার তথ্য এবং ব্যাংকের তথ্য প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক পথ বিক্রেতার আবেদন যাচাই করবে এবং অনুমোদন করলে ঋণের অর্থ পথ বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আমরা এই লোনটার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই, টিউএলএমকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি পথ বিক্রেতাদের তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে পথ বিক্রেতারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবে এবং ভারতের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রীজির যে স্লোগান, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পণ্ডিত দীনদয়ালের যে চিন্তাভাবনা, সেটাকে উনি সেইভাবে কাজ করছেন এবং উনি যে নারা দিয়েছেন, ওনার কাছে যে স্লোগান, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, আর তার বিশ্বাস আর তার পায়া। আজকে আমি যখন এখানে আসছিলাম, তো আসার সময় আমি যখন ওনাদেরকে দেখলাম, নিজের মধ্যেও কিন্তু একটা আনন্দ যে মানুষ সবাই যদি খুশি থাকে, সবাই যদি আনন্দে থাকে, এর থেকে বড় তৃপ্তি আর কিছুই হয় না। যাদের হাতে আজকে আমরা লাইসেন্স দিলাম মোটর যারা চালাবে আমাদের বোনেরা, নিজেদের তো কত মানে আমার মনে হয় কেউ এটা মানে এমন না যে এটা কত বড় উপলব্ধির বিষয়। এবং সবাইকে আজকে আমরা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেছেন যে আমাদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এখানে নতুনপুরাতে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা করেছি। বিভিন্ন সরকারি কাজ করে বিভিন্ন স্টল গভর্নমেন্টের যখন হবে তার 50% মহিলাদের জন্য আমরা সমস্ত যে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের তরফে যখন কোনো মার্কেট হবে তার 50% মহিলাদের জন্য করা হবে। মহিলাদের জন্য আমরা যারা জেনারেল কলেজে আছে তাদের ফি আমরা মকুব করেছি। আজকে দেখুন সেগুলো একমাত্র আমরা সেই মার্গদর্শন সেটা মাননীয় প্রধানমন্ত্রী 33% আজকে লোকসভা এবং বিধানসভা উনি বিল পাস করে একটা মানে উপহার দিয়েছেন আমাদের মা বোনদের। বেশিরভাগ লোকে এসএসজি গ্রুপের যারা আছেন মহিলাদের, আজকে আমাদের জনজাতি বন্ধের মধ্যে আমি দেখেছি এত বেশি এসএসজির যেসব যে কাজগুলো আছে বিভিন্ন বিষয়ে ওনার ব্যস্ত। ছোট ছোট জিনিস, হস্তশিল্পী, এই যে আমাদের গলার মধ্যে আমার আছে যে রিসা, সেগুলো ওনারা বানাচ্ছে। বিভিন্ন বাসবেতের জিনিস বানাচ্ছে, পুতুল বানাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে আমাদের
যে আত্মনির্ভর হওয়া, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কোনায় কোনায় আমরা দেখছি। তিনি 27 সেপ্টেম্বর 2023 তিনি ভারতীয় জনতা পার্টি যে স্টেট কার্যালয় কাইসা চিকন জয়নিং প্রোগ্রাম জয়নিং প্রোগ্রাম তিনি পার্টি বিজেপি ভাইস প্রেসিডেন্ট তিনি দাদা উত্তরাখণ্ড তাপস ভট্টাচার্য মহোদয় তিনি টেকরটা তিনি উত্তরাখণ্ড তিনি তাংখাং বিজেপি পার্টি তাই তিনি যত कार्यकर्ता লিডার্স সঙ্গয় তিনি দেহ জয়নিং প্রোগ্রাম অব তেগো বরক প্রবাংখাই হুনা নাই जों কমিউনিকেশন খাইলে তমানি হঠাৎ খাইলে খরকসা কামিও বরক ফিমানি বাগল যে কামিনি বরক খাইনে তনেরা আ কামিনি বরক ফিমানি বাগল বরক সবাই মারিয়ানি বাগল কিসা বরক কমকা আইবনো গালে কম খাইয়া सात परिवार ने 23 फुटार सब पैसा जों एक्सपेक्ट खालामनानै 15 থেকে 20 परिवार आयान दुइटा गाड़ी अर्थात दुइटा क्रुइया जेसेके खाना 25 नि सागाव तमाना अब हाय जों एक्सपेक्ट खालामनानै सबै मानलिया आबनि बागै बरमना बेलेखे खाबायखौ गय लामसगो तिने आईपीएफ तिने विंग्स गरि बदल ने आईडब्ल्यूएफ तिने लीडर्स बरम गनांजे सलिदेव वर्मा অবনকারীব ত্রিপুরা মথানি কিছু নেতৃত্ব মহোদয় বিবদলনি রত্নবা হামবাই তিনি বড় তিনি বিজেপি পার্টি ও জয়েন খাইয়ে তিনি বরং গোনাं প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাহার মুনা হামজাগে তাই তিনি ত্রিপুরানি যে প্রশাসন বিজেপি আইপিএফ গভর্নমেন্ট যে প্রশাসন অবনা হামজাগে আগে আমি আইপিএফ দলে আসতাম পরে আমি 18 থেকে 18 পর্যন্ত আইপিএফ দলে আইডব্লিউটি কাজ করেছিলাম। এরপরে আমরা যখন এডিসি ইলেকশন হয়ে গেছি এরপরে আমার ভোট সব পড়ে গেছে না। এরপরে আমরা নেতৃত্ব দল কেউ আমাকে গিয়ে দেখিনি। এরপরে আমি ভাবলাম এর আগে থেকে আমি বিজেপি দলে আবার জয়েনিং হইব। এরপরে কেউ আমাকে যা জিজ্ঞাসা করিনি। এরপরে আমি আজকাল ছাটে নিমন্ত্রণ করে এখানে এসেছি। আবার আমি রাজনীতি করব আর বসে থাকবো না। আইপিএফটি দলে কি কোনো পদে আসলেন আপনি? পদে আছি। কি পদে? ডিভিশনের সেক্রেটারি আর সেন্ট্রালে অর্গানাইজিং সেক্রেটারি। নাম? সরিদেব বর্মা। পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস সারা পৃথিবীতেই পালন হচ্ছে, সারা দেশে। আমাদের রাজ্যেও আমরা পর্যটন দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বিগত দুদিন ধরেই চলছে এবং আজকে 27শে সেপ্টেম্বর আমাদের মূল যে কর্মসূচি সেটা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পর্যটন দপ্তরের সচিব থেকে শুরু করে অধিকর্তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন আধিকারিকরা এবং বিভিন্ন পর্যটনের সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এটা বার্তা দিতে চাইছি যে পর্যটন বান্ধব এই সরকার এবং সমাজকে, রাজ্যের মানুষকে পর্যটন বান্ধব, পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে তারই আজকে এটা একটা অঙ্গ। কারণ পর্যটন বিগত দিনে যে জায়গায় ছিল আজকে সেই জায়গায় নেই। সামনের দিকে আমাদের অনেক দিক দূর এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাকে ধার্য রেখেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের ত্রিপুরা রাজ্যে পর্যটন একটা বিশেষ ভূমিকা রয়েছে অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি পর্যটনকে আরও শক্তিশালী করে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য, তারই বার্তা আমরা সেটা দিতে চাইছি। কারণ পর্যটন একটা এমন জিনিস যেখানে বন্ধুত্ব তৈরি হয়, যেখানে অর্থনীতি স্বাবলম্বী হয়, যেখানে মানুষে মানুষে ভালোবাসা সম্পর্ক আমরা তৈরি করতে পারি।
এবং আমাদের রাজ্যেও ত্রিপুরা রাজ্যে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং আগামী দিনে সেটা আমরা আরও শক্তিশালী করব। বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিগত দিনে সরকার, আগামী দিনেও আমরা বিশেষ উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। আজকে সন্ধ্যাবেলায়ও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এখানে আমাদের কর্মসূচি রয়েছে, আপনারাও সবাই আমন্ত্রিত এবং সেখানে আমরা সবিস্তারে আগামী দিনে আমাদের পর্যটনের জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করব সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ। US effort against drug menace in Kuwait আজকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পাই যে অটোতে করে কন্ট্রাভেন্স কিছু আসছে। তো ফ্রম দ্যাট ইনফরমেশন আই অ্যালং উইথ মাই ওসি কুয়াইট আমরা বেলফাং লাগাতে ছুটে যাই 9টা সাড়ে 9টার দিকে। তো অ্যারাউন্ড দ্যাট টাইম সেই অটোটা আসে, আমরা আটক করতে সক্ষম হই। সার্চ করার পরে উই ফাউন্ড 2 প্যাকেটস অফ খালি কোটাস, 1000 কোটাস হবে ওটার ভিতরে, 1 case of heroin, 2 mobile and 2 purses. We have arrested Roshanjit Dev Roy, Raju Dev, দুজনের বাড়ি জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সিধাই মোহনপুর, ওরা খোয়াইয়ের দিকে আসছিল। তো আগামী দিনও আমাদের এই অপারেশন সঞ্জীবনী চলতে থাকবে। নাকাকে আমরা স্ট্রং করার যে আইডিয়াটা সেটা আমাদের এসপি স্যারের ছিল, অন দ্য ইনিশিয়েটিভ অফ এসপি স্যার। টুডে উই আর সাকসেসফুল যে বেলফাং নাকাতে আমরা স্ট্রিক্ট চেকিং করে এই সাকসেসটা পেলাম। ভূমিকার কথাটা হয়তো দুদিন পরে বললে ভালো হয়, কারণ আজকে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তো নিশ্চয়ই আজকের দিন আমি এই কথাটাই বলবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা আমি সঠিকভাবে যেন পালন করতে পারি। আর যেদিন সঠিকভাবে পালন করতে পারবো সেদিনই আপনারা বুঝতে পারবেন যে ভূমিকাটা কী ছিল, এবং ওই দিনই আমি নিজেকেও সন্তুষ্ট ফিল করব এবং আমি বুঝবো যে না, আমি কাজ করতে পেরেছি। আজকের দিনে আমি এতটুকুই বলবো যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সংগঠনকে, আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা বিশাল বড় গুরু দায়িত্ব আমাকে অর্পণ করেছে। কিন্তু দেখুন, আপনারা সবাই জানেন আমি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী নিয়ে হিসাবে আমি কাজ করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের নিয়ে আমার কাজ ছিল, মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি অলরেডি ফিল্ডে ছিলাম, বা আমি মহিলাদের অনেক কিছু বিষয় আমার কাছে আগেও আসতো। তো এখন বর্তমান সেই বলতে গেলে সিমিলিয়ার একটা বিষয় রয়ে গেছে মহিলা কমিশনের সঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিশ্চয়ই একটা আত্মবিশ্বাস অলরেডি তৈরি করাই আছে যে আমি নিশ্চয়ই একটা ভূমিকা পালন করতে পারবো, আর বাকিটা পরে কথা হবে। মূলত ডিবেট কম্পিটিশনে যে থিম রাখা হয়েছে সেখানে আলোচনা প্রারম্ভিক ভাষণে অভিজিৎবাবু, অভিজিৎ সরকার এবং সমাজপাতি সমাজপাতি সব বলেছে। তো আমি বলবো যে এই ধরনের ডিবেট কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে বা করবে আগে এবং আজকে, তাদের মেধার জন্য বিকাশ করবে, চিন্তাশীলতা বাড়বে এবং তাদেরকে নিজেকে সংগঠিত করার জন্য, পার্সোনালিটি গ্রোথ করার জন্য যেটা একটা বিশেষ উদ্যোগ। নিজের চিন্তাভাবনা যেমন প্রসারিত করার সুযোগ থাকবে, পাশাপাশি অন্যদের আলোচনা অংশগ্রহণ করে নিজেকেও তৈরি করা যাবে। বিষয়বস্তু ছাড়া যখন আলোচনা হয়, আমাদের কাছে যতগুলি ডিবেট কম্পিটিশন আমি কিছু কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি নিজেকে তৈরি করার জায়গা সবথেকে ভালো জায়গা হচ্ছে এই অনুষ্ঠানটা। নিজের সমস্ত চিন্তা ভাবনা দিশা বা বলবো ব্যক্ত করার একটা সুযোগ যখন থাকে, সুন্দরভাবে সাবলীলভাবে নিজের কথাটা অন্যকে বোঝানো, বা যারা বিচারক মূল্যে থাকবে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা নিজের চিন্তাকে, এটা একটা বিশেষ সুযোগ। তো আমি শিশুবাড়ি আলমের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা নিজেরও স্টুডেন্ট ছিলেন, তারা পরবর্তী সময়েও কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করেন, প্রিন্সিপাল হন, বিভিন্ন জায়গা শত জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকেন। তারপরও ছাত্রদের কথা ওনারা যে চিন্তা ভাবনা করেন
তো আমি যখন ছাত্র ছিলাম আমার এই প্রয়োজনীয়তা ছিল, বা আমি সুযোগটা পেয়েছিলাম এই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে তৈরি করার, উপস্থাপন করার, তো অন্যদেরও সুযোগ দেওয়া উচিত। সেই কারণে তারা চিন্তা ভাবনা রেখে এত বছর ধরে এই কাজটা করে যাচ্ছেন। এটাকে বলবো সত্যিকারের স্টুডেন্ট তৈরি করার ক্ষেত্রে যেমন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নিজের পার্সোনালিটির সঙ্গে থাকলে আমাদের যেহেতু কম্পিটিশনের যুগ এখন, আমরা নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে পারবো, সমস্ত মেধার সঙ্গে আমাদের মেধাটাকে উপরে নিয়ে যেতে পারবো। প্রচন্ড রৌদ্র, আমি বেশি আলোচনা করব না। তারপরেও যে কথা বলতে হয়, আমাদের দেশে যারা এখন সরকার চালান, ভারতবর্ষে RSS এর পরিচালিত বিজেপির একটা সরকার 14 সালে যদি এনডি নাম দিয়েছিলেন, বাকি 9 বছর এনডিএ কোনো নাম করেননি। এখন আবার বিপদে পড়ে এনডিএ কথা বলছেন। এই সরকারের যিনি প্রধান, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 14 সালের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের দেশের সরকার চালাতো 4 সাল থেকে 14 সাল পর্যন্ত মনমোহন সিংজির নেতৃত্বে। তিনি গুজরাট থেকে হুঙ্কার দিয়েছিলেন, মনমোহন সিং একটা অপরিমাণ্য প্রধানমন্ত্রী, তিনি কিচ্ছু পারেন না। মানুষ জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, আমাদের দেশের কালোবাদীরা বিদেশে নিয়ে টাকা দেওয়াচ্ছে। আমাদের যদি সরকারে আসার সুযোগ দেন, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, এই দায়িত্ব পাই, তাহলে ভারতবর্ষের জিনিসপত্রের দাম সরকারেরই কমিয়ে দেবে। দেখুন, আজকের এই সভা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে। এখানে পশ্চিম ত্রিপুরা জেলাধিপতি, পশ্চিম ত্রিপুরার ডিএম এবং এই জেলার অধীন বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন। আমাদের বিধায়করা উপস্থিত ছিলেন, জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উপস্থিত থেকে আমাদের রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য, যে প্রশাসনকে প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, মানুষের কাছে দোরগোড়ায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে। এবং এই সভা প্রতি 3 মাসে একটা হয়ে থাকে জেলা পরিষদের উদ্যোগে। এবং এই সভাগুলোতে আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আরও প্রশাসনকে কী করে জনমুখী করা যায় এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে সুযোগ সুবিধা, রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম, সুযোগ সুবিধা, সেগুলো কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, বিগত সভায় কি আলোচনা হয়েছিল, এই সময়ের মধ্যে কতটুকু সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং আগামী দিনে কি করতে হবে, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং বিভিন্ন দপ্তর, বিশেষ করে যারা সার্ভিস প্রোভাইডার দপ্তরগুলো, এখানে স্বাস্থ্য রয়েছে, আমাদের বিদ্যুৎ রয়েছে, কৃষি, শিক্ষা, সমস্ত যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো, সেই দপ্তরগুলো নিয়ে বিস্তারিত আধিকারিকরা রিপোর্ট জমা দিয়েছেন। আমাদের জনপ্রতিনিধিরা আলোচনা করেছেন, তাদের প্রস্তাব পেশ করেছেন, তাদের সাজেশন রেখেছেন এবং আধিকারিকরা আগামী দিনে কি করবে, লাইন অফ অ্যাকশন কি হবে এবং বিগত দিনে তারা কি করেছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এখানে পেশ করেছেন। আপনারা জানেন যে আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ এবং প্রশাসন, আমরা একটা কোহেসিভ টিম হিসাবে কাজ করছি এবং আগামী দিনে যাতে আমাদের প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করে, যেখানে প্রতিটা অংশের মানুষ সেখানে স্টেক হোল্ডার থাকবে। মে 2023 আইটি ভবনে আমরা প্রথম এখানে অফিসের যে মিশন মোডে আমরা কাজ করার জন্য এবং সাথে সাথে দেখলাম আমাদের শ্রদ্ধা এবং যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে উল্লেখ করা হয়েছে। উনি টুইট করে আমাদেরকে
ইন্সপায়ার করেছেন এইরকম একটা ই অফিস ত্রিপুরার মতো জায়গায় প্রতিষ্ঠান জনের মধ্যে একটা ছোট্ট প্রদেশ, সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। সাথে সাথে আমরা আরো বেশি মনে হলো আরো বেশি কাজ করা উচিত। এবং আমি এখানে যা শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম কিভাবে এটাকে কমপ্লিট করা এবং এই একটা একটা মিশন মুডে যেভাবে কাজ করে, সত্যিই আমি ওনাকে ধন্যবাদ দেবো এবং এর জন্য ওরা প্রসারের দাবি রাখে। আরেকটা বিষয় আমি দেখলাম যে এই কেবিনেট উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ করে আমরা কিন্তু এটাও কিন্তু এতগুলো 28 স্টেট আমাদের এর মধ্যে ভোট পজিশনে চলেছে। তো আমরা সব দিক দিয়ে কিন্তু অনেকটা আমরা সব বিষয়ে আমরা এসেছি, ডিজিটাইজ করেছি সব বিষয়। এবং এই অফিস বলুন বা ই ক্যাবিনেট বলুন, সবচেয়ে উদ্দেশ্যটা এই যে পাহাড় পর্বত যে ফাইল সেগুলো কাগজ মাধ্যমে সেগুলো রাখা কিন্তু একটা সমস্যা, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তারপর আর অ্যাকাউন্টেবিলিটিও থাকে না। তো এর থেকে মুখ হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের ডিজিটাইজ করতে হবে, ডিজিটালাইজেশনের আমরা সবাই ই সিস্টেমে ই অফিস বানানোর প্রচারণা আমরা সেটা আমরা করতে পেরে, এবং এতে করে আমাদের আগামী ভবিষ্যতে যারা নেক্সট জেনারেশনে যারা তাদের জন্য অনেক ইজি হয়েছে। মাউসে টিপ দেয় কবে কি হইল সমস্ত জিনিস পাওয়া যায়। এখন কিন্তু দেখা যায় অনেক সময় ফাইল পাওয়া যায় না, কোথায় গুম হয়ে গেছে ইত্যাদি, অনেক সময় কেউ পাওয়া যায় না, ইচ্ছেও কিন্তু অনেকে গুম যে কোনো কারণে ইচ্ছে না করে পড়ে, এটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। কিন্তু এই পদ্ধতিতে সব কিছু কারোর ক্ষমতা নেই যে ডাটা সেন্টারে সব কিছু থাকবে। এবং দেখলাম এখানে যে টিভি দেখলাম কিভাবে আস্তে 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 করে 500 আমাদের ছিল সেই জায়গাকে আমাদের 500 থেকে 5000 ইউজার এখন ই অফিস লাইসেন্স 500 সেই জায়গায় 5000 হয়ে গেছে। বিকাশ মন্ত্রক 2019 সালের জুন মাসে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পের উদ্দেশ্য হল পথ বিক্রেতাদের কাজের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করা। এই ঋণ 3টি কিস্তিতে দেওয়া হয়, 10,000 টাকা, 20,000 টাকা এবং 50,000 টাকা। ঋণের মূলধন এবং সুদ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। সময় মতো ঋণ পরিশোধ করলে সরকার 7% সুদে ভর্তুকি দেয়। বিএম সমিতি সমিতির কাছে এটা দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে। ধন্যবাদ জানাই ওদেরকে যে ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলি আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসেন, এতে আমাদের অনেক উপকার হয়েছে। এই প্রকল্পের আওতায় পথ বিক্রেতারা ডিজিটাল লেনদেন করলে তাদের প্রতি মাসে নগদ ফেরত পান। সময় মতো ঋণ পরিশোধকারী পথ বিক্রেতারা পরবর্তী কিস্তিতে উচ্চতর মূল্যের ঋণ দিতে পারে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের জন্য আবেদন করতে পথ বিক্রেতাদের একটি স্বনিধি পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরে পথ বিক্রেতারা তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং সার্টিফিকেট, ব্যবসার তথ্য এবং ব্যাংকের তথ্য প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক পথ বিক্রেতারা আবেদন যাচাই করবে এবং অনুমোদন করলে ঋণের অর্থ পথ বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আমরা এই লোনটার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই, টিউএলএমকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি পথ বিক্রেতাদের তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে পথ বিক্রেতারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবে এবং ভারতের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রীজির যে স্লোগান যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পণ্ডিত দীনদয়ালের যে চিন্তাভাবনা সেটাকে উনি সেইভাবে কাজ করছেন এবং উনি যে নারা দিয়েছেন ওনার কাছে যে স্লোগান সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, আর তার বিশ্বাস আর তার পায়া। আজকে আমি যখন এখানে আসছিলাম তো আসার সময় আমি যখন ওনাদেরকে দেখলাম
নিজের মধ্যেও কিন্তু একটা আনন্দ যে মানুষ সবাই যদি খুশি থাকে, সবাই যদি আনন্দে থাকে, এর থেকে বড় তৃপ্তি আর কিছুই হয় না। যাদের হাতে আজকে আমরা লাইসেন্স দিলাম অটো যারা চালাবে আমাদের বোনেরা, নিজেদের তো কত মানে আমার মনে হয় কেউ এটা মানে এমন না যে এটা কত বড় উপলব্ধির বিষয়। এবং সবাইকে আজকে আমরা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেছেন যে আমাদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এখানে নতুন পুরাতে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা করেছি, বিভিন্ন সরকারি কাজ করে, বিভিন্ন স্টল গভর্নমেন্টের যখন হবে তার 50% মহিলাদের জন্য আমরা সমস্ত যে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের তরফে যখন কোনো মার্কেট হবে তার 50% মহিলাদের জন্য করা হবে। মহিলাদের জন্য আমরা যারা জেনারেল কলেজে আছে তাদের ফি আমরা মুকুব করেছি। আজকে যেমন সেগুলো একমাত্র আমরা সেই মার্গদর্শন সেটা মাননীয় প্রধানমন্ত্রী 33% আজকে লোকসভা এবং বিধানসভা উনি বিল পাস করে একটা মানে উপহার দিয়েছেন আমাদের মা বোনদের। বেশিরভাগ লোকে এসএসজি গ্রুপের যারা আছেন মহিলাদের, আজকে আমাদের জনজাতি বন্ধের মধ্যে আমি দেখেছি এত বেশি এসএসজির যেসব যে কাজগুলো আছে বিভিন্ন বিষয়ে ওনার ব্যস্ত, ছোট ছোট জিনিস, হস্তশিল্পী, এই যে আমাদের গলার মধ্যে আমার আছে যে রিক্সা, সেইগুলো ওনারা বানাচ্ছে, বিভিন্ন বাসবেদের জিনিস বানাচ্ছে, পুতুল বানাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছে যে আমাদের যে আত্মনির্ভর হওয়া, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কোনায় কোনায় আমরা দেখছি। তিনি 27 সেপ্টেম্বর 2023 তিনি ভারতীয় জনতা পার্টি যে স্টেট কার্যালয় কাইসা চিকন জয়নিং প্রোগ্রাম জয়নিং প্রোগ্রাম তিনি পার্টি বিজেপি ভাইস প্রেসিডেন্ট তিনি দাদা অপরাতঙ্গ তাপস ভট্টাচার্য মহোদয় তিনি দেখরটা তিনি অপরাতঙ্গ তিনি থাকতাম বিজেপি পার্টি তাই তিনি যত কার্যকর্তা লিডার্স তম্বায় তিনি দেহ জয়নিং প্রোগ্রাম অব তেব বরক প্রবাংখাই খুনা নাই জং কমিউনিকেশন খাইলে দমনি হঠাৎ খাইলে খরকসা কামিও বরক ফিমানি বাগে যে কামিনি বরক খাইনা তমেরা আ কামিনি বরক ফিমানি বাগে বরক সবাই মারিয়ানি বাগে কিসা বরক কমকা আইবনো গালে কম খাইয়া সাত পরিবারনি 23 ফুটার সব পয়সা जों एक्सपेक्ट खालामनानै 15 থেকে 20 পরিবার আয়ানো দুইটা গাড়ি অর্থাৎ দুইটা ক্রুইয়া যেখানে 25 নি সাকাও তমানো আবার जों एक्सपेक्ट खालामनानै সবাই মানলিয়া আবার এবারে বরং বালাইকে খাবাইকে কই লামসগো তিনি আইপিএফ তিনি উইংস বরি বদলনে আইডব্লিউএফ তিনি লিডার্স বরং গনাংজে সরিদে বর্মা অবনকারীব তীব্র মথানি কিছু নেতৃত্ব মহোদয় বদলনি রত্নবা হামবাই তিনি বরং তিনি বিজেপি পার্টি জয়েন খাইয়ে তিনি বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাহার মুন্না হামজাগে তাই তিনি ত্রিপুরানি যে প্রশাসন বিজেপি আইপিএফ গভর্নমেন্ট যে প্রশাসন অবনা হামজাগে আগে আমি আইপিএফ দলে আসলাম পরে আমি 18 থেকে 18 পর্যন্ত আইপিএফ দলে আইডব্লিউএফ কাজ করেছিলাম। এরপরে আমরা যখন এডিসি ইলেকশন হয়ে গেছি এরপরে আমার ভোট সব পড়ে গেছে। এরপরে আমরা নেতৃত্ব দল কেউ আমাকে গিয়ে দেখিনি। এরপরে আমি বাদলাম, এর আগে থেকে আমি বিজেপি দলে আবার জয়েনিং হইব। এরপরে কেউ আমাকে যা জিজ্ঞাসা করিনি। এরপরে আমি আজকাল সাথে নিমন্ত্রণ করে এখানে এসেছি। আবার আমি রাজনীতি করব আর বসে থাকবো না।
মানে আইপিএফটি দলে কি কোনো পদে আসলেন আপনি? পদে আছে কি পদে? ডিভিশনের সেক্রেটারি আর সেন্ট্রালের অর্গানাইজিং সেক্রেটারি। আপনার নাম? সরিতে বর্মা। পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস সারা পৃথিবীতেই পালন হচ্ছে, সারা দেশে। আমাদের রাজ্যেও আমরা পর্যটন দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বিগত দুদিন ধরেই চলছে এবং আজকে 27শে সেপ্টেম্বর আমাদের মূল যে কর্মসূচি সেটা অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানটি আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পর্যটন দপ্তরের সচিব থেকে শুরু করে, অধিকর্তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন আধিকারিকরা এবং বিভিন্ন পর্যটনের সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এটা বার্তা দিতে চাইছি যে পর্যটন বান্ধব এই সরকার এবং সমাজকে, রাজ্যের মানুষকে পর্যটন বান্ধব, পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে তারই আজকে এটা একটা অঙ্গ। কারণ পর্যটন বিগত দিনে যে জায়গায় ছিল আজকে সেই জায়গায় নেই। সামনের দিকে আমাদের অনেক দিকে দূর এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাকে ধার্য রেখেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের ত্রিপুরা রাজ্যে পর্যটন একটা বিশেষ ভূমিকা রয়েছে অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি পর্যটনকে আরও শক্তিশালী করে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য, তারই বার্তা আমরা সেটা দিতে চাইছি। কারণ পর্যটন একটা এমন জিনিস যেখানে বন্ধুত্ব তৈরি হয়, যেখানে অর্থনীতি স্বাবলম্বী হয়, যেখানে মানুষে মানুষে ভালোবাসা সম্পর্ক আমরা তৈরি করতে পারি। এবং আমাদের রাজ্যেও, ত্রিপুরা রাজ্যে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং আগামী দিনে সেটা আমরা আরও শক্তিশালী করব। বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিগত দিনে সরকার, আগামী দিনেও আমরা বিশেষ উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। আজকে সন্ধ্যাবেলায়ও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এখানে আমাদের কর্মসূচি রয়েছে, আপনারাও সবাই আমন্ত্রিত এবং সেখানে আমরা সবিস্তারে আগামী দিনে আমাদের পর্যটনের জন্য কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করব সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ। US effort against drug menace in Kuwait। আজকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পাই যে অটোতে করে কন্ট্রাভেন্স কিছু আসছে। তো ফ্রম দ্যাট ইনফরমেশন আই অ্যালং উইথ মাই ওসি কুয়াইট আমরা বেলফাং লাগাতে ছুটে যাই 9টা সাড়ে 9টার দিকে। তো অ্যারাউন্ড দ্যাট টাইম সেই অটোটা আসে, আমরা আটক করতে সক্ষম হই। সার্চ করার পরে উই ফাউন্ড 2 প্যাকেটস অফ খালি কোটাস, 1000 কোটাস হবে ওটার ভিতরে, 1 case of heroin, 2 mobile and 2 purses. We have arrested প্রসেনজিৎ দেব রয়, রাজু দেব, দুজনের বাড়ি জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম সিধাই মোহনপুর, ওরা খোয়াইয়ের দিকে আসছিল। তো আগামী দিনেও আমাদের এই অপারেশন সঞ্জীবনী চলতে থাকবে। নাকাকে আমরা স্ট্রং করার যে আইডিয়াটা সেটা আমাদের এসপি স্যারের ছিল, অন দ্য ইনিশিয়েটিভ অফ এসপি স্যার। টুডে উই আর সাকসেসফুল যে বেলফাং নাকাতে আমরা স্ট্রিক্ট চেকিং করে এই সাকসেসটা পেলাম। ভূমিকার কথাটা হয়তো দুদিন পরে বললে ভালো হয়, কারণ আজকে আমি নতুন দায়িত্ব নিয়েছি। তো নিশ্চয়ই আজকের দিনে আমি এই কথাটাই বলবো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বটা আমি সঠিকভাবে যেন পালন করতে পারি। আর যেদিন সঠিকভাবে পালন করতে পারবো সেদিনই আপনারা বুঝতে পারবেন যে ভূমিকাটা কী ছিল, এবং ওই দিনই আমি নিজেকেও সন্তুষ্ট ফিল করব এবং আমি বুঝবো যে না, আমি কাজ করতে পেরেছি। আজকের দিনে আমি এতটুকুই বলবো যে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সংগঠনকে, আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা বিশাল বড় গুরু দায়িত্ব আমাকে অর্পণ করেছে। কিন্তু দেখুন, আপনারা সবাই জানেন আমি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী নিয়ে হিসাবে আমি কাজ করছি। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের নিয়ে আমার কাজ ছিল, মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি অলরেডি ফিল্ডে ছিলাম, বা আমি মহিলাদের অনেক কিছু বিষয় আমার কাছে আগেও আসতো। তো এখন বর্তমান সেই বলতে গেলে সিমিলার একটা বিষয় রয়ে গেছে মহিলা কমিশনের সঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার নিশ্চয়ই একটা আত্মবিশ্বাস অলরেডি তৈরি করাই আছে যে আমি নিশ্চয়ই একটা ভূমিকা পালন করতে পারবো, আর বাকিটা পরে কথা হবে। মূলত ডিবেট কম্পিটিশনে যে থিম রাখা হয়েছে সেখানে আলোচনা প্রারম্ভিক ভাষণে অভিজিৎবাবু, অভিজিৎ সরকার এবং সমাজপাতি সমাজপাতি সব বলেছে। তো আমি বলবো যে এই ধরনের ডিবেট কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে বা করবে আগে এবং আজকে, তাদের মেধার জন্য বিকাশ করবে, চিন্তাশীলতা বাড়বে এবং তাদেরকে নিজেকে সমৃদ্ধ করার জন্য, পার্সোনালিটি ডেভেলপ করার জন্য এটা একটা বিশেষ উদ্যোগ। নিজের চিন্তাভাবনা যেমন প্রসারিত করার সুযোগ থাকবে, পাশাপাশি অন্যদের আলোচনা অংশগ্রহণ করেও নিজেকেও তৈরি করা যাবে। বিষয়বস্তু ছাড়া যখন আলোচনা হয়, আমাদের কাছে যতগুলি ডিবেট কম্পিটিশনে কিছু কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি নিজেকে তৈরি করার জায়গা সবথেকে ভালো জায়গা হচ্ছে এই অনুষ্ঠানটা। নিজের সমস্ত চিন্তা ভাবনা দিশা বা বলবো ব্যক্ত করার একটা সুযোগ যখন থাকে, সুন্দরভাবে সাবলীলভাবে নিজের কথাটা অন্যকে বোঝানো বা যারা বিচারকমূল্যে থাকবেন তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করা নিজের চিন্তাকে, এটা একটা বিশেষ সুযোগ। তো আমি শিশুবাড়ি এলাকার সঙ্গে যারা যুক্ত আছেন, তারা নিজেরও স্টুডেন্ট ছিলেন, তারা পরবর্তী সময়েও কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষকতা করেন, প্রিন্সিপাল হন, বিভিন্ন জায়গায় শত জায়গায় প্রতিষ্ঠিত হয়ে থাকেন। তারপরও ছাত্রদের কথা ওনারা যে চিন্তা ভাবনা করেন, যে আমি যখন ছাত্র ছিলাম আমার এই প্রয়োজনীয়তা ছিল, বা আমি সুযোগটা পেয়েছিলাম এই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে তৈরি করার, উপস্থাপন করার, তো অন্যদেরও সুযোগ দেওয়া উচিত। সেই কারণে তারা চিন্তা ভাবনা রেখে এত বছর ধরে এই কাজটা করে যাচ্ছে। এটাকে বলবো সত্যিকারের স্টুডেন্ট তৈরি করার ক্ষেত্রে যেমন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নিজের পার্সোনালিটির সঙ্গে থাকলে আমাদের যেহেতু কম্পিটিশনের যুগ এখন, আমরা কিন্তু নিজেকে ওই জায়গাতে নিয়ে যেতে পারবো, সমস্ত মেধার সঙ্গে আমাদের মেধাটাকে উপরে নিয়ে যেতে পারবো। প্রচন্ড রৌদ্র, আমি বেশি আলোচনা করবো না, তারপরেও যে কথা বলতে হয়, আমাদের দেশে যারা এখন সরকার চালান, ভারতবর্ষে RSS এর পরিচালিত বিজেপির একটা সরকার 14 সালে যদি এনডি নাম দিয়েছিলেন, বাকি 9 বছর এনডিএ কোনো নাম করেননি, এখন আবার বিপদের করে এনডিএ কথা বলছেন। এই সরকারের যিনি প্রধান, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 14 সালের আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমাদের দেশের সরকার চালাতো 4 সাল থেকে 14 সাল পর্যন্ত মনমোহন সিংজির নেতৃত্বে। তিনি গুজরাট থেকে হুঙ্কার দিয়েছিলেন, মনমোহন সিং একটা অপরিমাণ্য প্রধানমন্ত্রী, তিনি কিচ্ছু পারেন না, মানুষ জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, আমাদের দেশের কালোবাদীরা বিদেশে নিয়ে টাকা দেওয়াচ্ছে। আমাদের যদি সরকারে আসার সুযোগ দেন, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, এই দায়িত্ব পাই, তাহলে ভারতবর্ষের জিনিসপত্রের দাম সরকার এরাই কমিয়ে দেবে। দেখুন, আজকের এই সভা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে। এখানে পশ্চিম ত্রিপুরা জেলাধিপতি, পশ্চিম ত্রিপুরার ডিএম এবং এই জেলার অধীন বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকরা উপস্থিত আছেন। আমাদের বিধায়করা উপস্থিত ছিলেন, জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান উপস্থিত থেকে আমাদের রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য, যে প্রশাসনকে প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, মানুষের কাছে দোরগোড়ায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন
দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং এই সভা প্রতি 3 মাসে একটা হয়ে থাকে জেলা পরিষদের উদ্যোগে এবং এই সভাগুলোতে আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আরও প্রশাসনকে কী করে জনমুখী করা যায় এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে সুযোগ সুবিধা, রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম সুযোগ সুবিধা, সেগুলো কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, বিগত সভায় কি আলোচনা হয়েছিল, এই সময়ের মধ্যে কতটুকু সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং আগামী দিনে কি করতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং বিভিন্ন দপ্তর, বিশেষ করে যারা সার্ভিস প্রোভাইডার দপ্তরগুলো, এখানে স্বাস্থ্য রয়েছে, আমাদের বিদ্যুৎ রয়েছে, কৃষি, শিক্ষা, সমস্ত যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো, সেই দপ্তরগুলো নিয়ে বিস্তারিত আধিকারিকরা রিপোর্ট জমা দিয়েছেন, আমাদের জনপ্রতিনিধিরা আলোচনা করেছেন, তাদের প্রস্তাব পেশ করেছেন, তাদের সাজেশন রেখেছেন এবং আধিকারিকরা আগামী দিনে কি করবে, লাইন অফ অ্যাকশন কি হবে এবং বিগত দিনে তারা কি করেছে সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এখানে পেশ করেছেন। আপনারা জানেন যে আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ এবং প্রশাসন, আমরা একটা কোহেসিভ টিম হিসাবে কাজ করছি এবং আগামী দিনে যাতে আমাদের প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করে যেখানে প্রতিটা অংশের মানুষ সেখানে স্টেক হোল্ডার থাকবে। মে 2023 আইটি ভবনে আমরা প্রথম এখানে অফিসের যে মিশন মোডে আমরা কাজ করার জন্য এবং সাথে সাথে দেখলাম আমাদের মানে শ্রদ্ধেয় এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে উল্লেখ করা হয়েছে। উনি টুইট করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন এইরকম একটা অফিস ত্রিপুরার মতো জায়গায়, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা ছোট্ট প্রদেশ, সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। সাথে সাথে আমরা আরো বেশি মনে হলো আরো বেশি কাজ করা উচিত। এবং আমি এখানে যা শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম কিভাবে এটাকে কমপ্লিট করা এবং এই একটা একটা মিশন মুডে যেভাবে কাজ করেছে, সত্যিই আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং এর জন্য ওরা প্রশংসার দাবি রাখে। এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই ক্যাবিনেট উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পরে আমরা কিন্তু 4th স্টেট, এটাও কিন্তু এতগুলো 28টা স্টেট আছে আমাদের, এর মধ্যে আমরা 4th পজিশনে চলে এসেছি। তো আমরা সব দিক দিয়ে কিন্তু অনেকটা আমরা সব বিষয়ে আমরা এগিয়ে এসেছি, ডিজিটাইজ করেছি সব বিষয়ে। এবং এই যে অফিস বলুন বা ক্যাবিনেটে বলুন, সবচেয়ে এটা মেইন উদ্দেশ্যটা এই যে পাহাড় পর্বত যে ফাইল, সেগুলো কাগজ মাধ্যমে সেগুলো রাখাও কিন্তু একটু সমস্যা, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তারপর আপনার তার অ্যাকাউন্টেবিলিটিও থাকে না। তো এর থেকে মুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের ডিজিটাইজ করতে হবে, ডিজিটালাইজেশনের যোগ আমরা সব যেন সিস্টেমে অফিস বানানোর প্রচেষ্টার জন্য আমরা করি এবং সেটা আমরা করতে পেরেছি আজকে। এবং এতে করে আমাদের আগামী ভবিষ্যতে যারা নেক্সট জেনারেশনে যারা আসবে তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। মাউসে টিপ দেবে, কবে কোন তারিখে কি হয়েছিল সমস্ত ডিসিশন পাওয়া যাবে। এখন কিন্তু দেখা যায় অনেক সময় ফাইল পাওয়া যায় না, কোথায় গুম হয়ে গেছে ইত্যাদি হয়, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, ইচ্ছে করেও কিন্তু অনেকে গুম করে, যে কোনো কারণে, আবার ইচ্ছে না করেও করে, কিন্তু এটার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। কিন্তু এই পদ্ধতিতে সবকিছু কিন্তু কারোর ক্ষমতা নেই যে ডাটা সেন্টারে সবকিছু থাকবে। এবং আমি দেখলাম এখানে যে একটা টিভি পর্দায় দেখলাম যে কিভাবে আস্তে আস্তে করে মাত্র 500 আমাদের ক্ষমতা ছিল, সেই জায়গায় আজকে আমাদের 500 থেকে 5000 ইউজার, এখন অফিস লাইসেন্স আমাদের 500 ছিল, সেই জায়গায় এখন 5000 হয়ে গেছে। নগর বিকাশ মন্ত্রক 2019 সালের জুন মাসে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পের উদ্দেশ্য হল পথ বিক্রেতাদের
কাজের জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা। এই ঋণ 3টি কিস্তিতে দেওয়া হয়, 10,000 টাকা, 20,000 টাকা এবং 50,000 টাকা। ঋণের মূলধন এবং সুদ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। সময় মতো ঋণ পরিশোধ করলে সরকার 7% সুদে ভর্তুকি দেয়। বিএম সমিতির কাছে এটা দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে। ধন্যবাদ জানাই ওদেরকে যে ভারত সরকারের বিভিন্ন স্কিমগুলি আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসার জন্য, এতে আমাদের অনেক উপকার হয়েছে। এই প্রকল্পের আওতায় পথ বিক্রেতারা ডিজিটাল লেনদেন করলে তাদের প্রতি মাসে নগদ ফেরত পান। সময় মতো ঋণ পরিশোধকারী পথ বিক্রেতারা পরবর্তী কিস্তিতে উচ্চতর মূল্যের ঋণ দিতে পারে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের জন্য আবেদন করতে পথ বিক্রেতাদের একটি স্বনিধি পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরে পথ বিক্রেতারা তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং সার্টিফিকেট, ব্যবসার তথ্য এবং ব্যাংকের তথ্য প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক পথ বিক্রেতারা আবেদন যাচাই করবে এবং অনুমোদন করলে ঋণের অর্থ পথ বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আমরা এই লোনটার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই, টিউএলএমকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি পথ বিক্রেতাদের তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে পথ বিক্রেতারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন এবং ভারতের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারবেন। প্রধানমন্ত্রীজির যে স্লোগান, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পণ্ডিত দীনদয়ালের যে চিন্তাভাবনা, সেটাকে উনি সেইভাবে। মুসলিম প্রেমিককে সাথে নিয়ে সঞ্চালিকা পূজার বড় কাণ্ড। আচ্ছা, हमको सिखा रिया। প্রেমিককে হিন্দু বানিয়ে 10 লক্ষের প্রতারণা, থানায় মামলা। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या करने आए हैं? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সত্যকে তুলে ধরতে ত্রিপুরা নিউজ 8 এবার গ্রাউন্ড জিরোতে দেখে নিন আসলে সত্যটা কি রয়েছে। এটা আমরা আজ থেকে 1.5 বছর পূর্বে একটা রাস্তার মাথা কতিপয় একজন নাগরিক সরকারি কর্মচারী, তার নাবালিকা কন্যা, তো একজন সাগর রায় নামে, নাকি তার আসল নাম নাকি সাগর মিয়া, ওই নাবালিকা কন্যাটির মুখ থেকে আমরা শুনতে পাই যে ওকে ভালোবাসার ফাঁদে পেলে সাগর রায় আসল পরিচয় গোপন রেখে নাকি তার থেকে, তার বাবা অসুস্থ বলে, এবং সে যখন ভালোবাসার ফাঁদে পড়ে গভীরভাবে সে যায়, তখন তার বাবার অসুস্থতা, এই দুর্বলতা দেখিয়ে তার থেকে নাকি স্বর্ণ অলংকার নিয়ে যায়। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন দিয়েছো? বলছে ওর বাবা নাকি পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, তো মারা যাবে, আর যদি না দেয় তাহলে সে পিতৃহারা হবে। তো আমরা বললাম তো তুমি অন্যত্র কাউকে জানাইতা? তখন বলেছিল যে একজন দিদির নাম বলেছিল। ওই দিদিটাকে আমরা দেখিনি, কিন্তু আমরা চিনিও না, ঠিক আছে, কিন্তু উনি নাকি নাম নাকি পূজা রায় বলছে। তো জিজ্ঞাসা করলাম তো উনি কী করে? বলছে সাংবাদিক। তা আমি এটা কি সত্যতা কতটুকু কি আছে সেটা তো আমাদের যাচাই আমরা করিনি, কিন্তু এটার যেহেতু বলেছি যে এফআইআর হয়েছে, বলছে এফআইআর হয়েছে, তো যেহেতু এফআইআর হয়েছে এটা কোর্ট বিচার করবে, সেটা আমাদের ভালো মন্দ বিচার করার দায়িত্ব তো আমাদের নয়। তবে হ্যাঁ, কোনো এলাকাতে কোনো মাইনর যদি মেয়ে কোনো প্রতারণার শিকার হয়, কোনো কিডন্যাপিং হয়, সেটা আমাদের কর্তব্য, সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে, তাই আমরা যাই আর গিয়ে এই ধরনের কথা শুনতে পাই। এফআইআরে আমি যতটুকু দেখেছি পূজার রায়ের নামটা ছিল না, সেটা তো আমরা দেখিনি। তো আর আমরা তো পূজা রায় যে, ওর সাথে তো আমরা সাক্ষাতে কোনো দিন দেখা হয়নি বা কথাও হয়নি, তো আমি কি করে জানবো যে ও 10 লক্ষ টাকা নিয়েছে? সংবাদ মাধ্যমের গণতান্ত্রিক অধিকার মূলে সে কি বলেছে কি না বলেছে সেটা আমাদের দেখার নেই, কিন্তু আমরা তো যতটুকু কর্তব্য কাজ সেটুকু করেছি। কাউকে তো আমরা কারোর বিরুদ্ধে আমরা তকমা লাগিয়ে এবং কোনো সংবাদ মাধ্যমকে ছোটো করা, সেটা আমার রাগের ঘটনা।
আমরা আজকে 5-6 মাস হয়ে গেছে এই ঘটনা শেষ হয়ে গেছে, মীমাংসা হয়েছে। নাবালিকার ভবিষ্যতের দিকে দেখে আমরা নাবালিকার তথ্য গোপন রেখে শুধুমাত্র তার মায়ের ছোট্ট একটা ফোনিং ইন্টারভিউ শোনাচ্ছি আপনাদের। ঠিক আছে, পূজা যে চ্যানেলে কালকা যে চ্যানেলটা ওইটা কেমনে কিটা হয়েছে আমরা নিজেও কইতে পারি না, কই থেকে দিল, কেমনে দিল, কি কইরা হইলো আমরা নিজেও কইতে পারি না। এতদিন পরে এটা দিছে, তাহলে বুঝেন না, এটা এটা তো আমরা তরফ থেকে গেছে না। এটা কইতে জানে দিছে তারা, মানে কে আগে পিছা আছে এটাও কইতে পারি না, চ্যানেল কই থেকে পাইছে এটাও কইতে পারি না। এটা লয়ে তো শুধু তারারও দুর্নাম না, আমার মেয়েরও দুর্নাম। বলছি তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা নিয়ে তোমার কিছু বক্তব্য আছে, কি হয়েছিল ওই দিন? ওই দিন ঠিকই হয়েছিল। আমি যদি বলি যে কালকে আমি দেখতে পাই যে ইন্ডিপেন্ডেন্ট যে চ্যানেলটা রয়েছে ওইখান থেকে একটা ভিডিও ভাইরাল হয় বা সেটাকে পাবলিশ করা হয়েছে। যাই হোক, যেদিনের ঘটনা ছিল আজ থেকে প্রায় 1-1.5 বছর আগের একটা ঘটনা। যে ছেলেটা, অর্থাৎ যার নাম সাগর আহমেদ, তো সে আমার বন্ধু, তো সেই থ্রুতে আমাকে যেহেতু চিনে, আমাকে বলেছিল যে একটা মেয়ে সংক্রান্ত ঝামেলা রয়েছে, তো আমি যাতে গিয়ে ওকে কিছুটা সাহায্য করি। তো সেখানে আমি যাই ভিডিওটা করার জন্য এজ এ সাংবাদিক, কারণ কি রাজ্যে আমি একটি নিউজ চ্যানেলে কাজ করতাম, তো সেখানে আমি যাই সেখানে নিউজ করার জন্য, এবং যখন ঝামেলা হয় তখন আমি মোবাইলের ক্যামেরা অন করে ভিডিও করতে থাকি। তো সেখানে আমাকে পরবর্তীতে আমি দেখতে পাই ইন্ডিপেন্ডেন্টে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে আমাকে নানানভাবে ওই মেয়ে সংক্রান্ত বিষয়টার সাথে আমাকেও জড়িয়ে দেওয়া হয়েছে। ইভেন এমনও কিছু জায়গায় আমি দেখতে পাই যে আমার কিছু ভিডিও রয়েছে, রিলস, যেখানে আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা রিলস বানিয়েছিলাম, সেখান থেকে শুধুমাত্র আমার আর সাগরের ফটোটা ক্রপ করে সেখানে ছেড়ে দেওয়া হয়েছিল দুপুর নাগাদ। তারপর রাত্রিতে আমার করা সেই দিনের ভিডিও, যেটা আমি ভিডিও করছিলাম, সেখানে আমাকে বলা হচ্ছিল যে আমি নাকি এই ঘটনাটার সাথে যুক্ত আছি, আমি নাকি ওইখানে ওই মেয়েটার সাথে বা ওই মেয়েটাকে ধমকি বা হুমকি দেওয়ার জন্য গিয়েছিলাম, এইভাবে বলে দেওয়া হচ্ছে। সেখানে আমি দেখতে পাই ইন্ডিপেন্ডেন্টের যে বানানো নিউজটা, সেটাতে ভিডিওটা চলছিল ঠিকই, কিন্তু আমার ভয়েসটা ছিল না। যদি আমার ভয়েসটা ওরা শোনাতো বা দেখাতো তাহলে হয়তো বা ওরাও শুনতে পেত বা পুরো রাজ্যবাসী শুনতে পেত। আমি বলছিলাম যে আমি নিউজ করতে এসেছি, আমি একজন সাংবাদিক, একটা ঝামেলা হচ্ছে, আমি নিউজ করতে এসেছি। তো ওই ভয়েসটা ওরা লাগায়নি, শুধুমাত্র আমি যে সেখানে প্রেজেন্ট ছিলাম সেই ভিডিওটা লাগিয়ে দিয়েছে। যদি ওরা ভয়েসটা ছাড়তো তাহলে সেখানে বুঝে যেত যে আমি কি বলছিলাম, আমি সাংবাদিক, একটা ঝামেলা হচ্ছে, আমি নিউজ করতে এসেছি। কিন্তু যে বিষয়টার সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যে। আমি তো দেখে একদম অবাক রয়েছি, হতবাক রয়েছি। আমি সাহায্য করতে গিয়েছিলাম কিন্তু সম্পূর্ণভাবে আমাকে জড়িয়ে দেওয়া হয়েছে বিষয়টার সাথে। আর যে কথা বলা হচ্ছে, যেমন 10 লক্ষ টাকা একটা অ্যামাউন্ট বলা হচ্ছে, সেরকম কিছুর সাথে আমি যুক্ত না, বা এই ঝামেলাটা সম্পূর্ণ কি রয়েছে সেই সম্পূর্ণ ঝামেলাটাও আমি ঠিক জানি না, সেটাই। আর যে ম্যাটারটা যে নতুন বলে এফআইআর হয়েছে বলে ইন্ডিপেন্ডেন্ট থেকে যে দাবি করা হয়েছে, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? এটা ঘটনাটা কবে হতে পারে? সেটা আমার মনে হচ্ছে যদি এফআইআর এর মধ্যে আমার নাম থাকে বা এফআইআর এ আমার কথা উল্লেখ থাকে, তবে কেন সেটা ইন্ডিপেন্ডেন্স প্রুফটা তুলে ধরেনি বা সেই এফআইআর এর কপিটা দেখায়নি, সেটা আমি একটু জানতে চাই অবশ্যই। কেননা এফআইআর কপিটা কেননা দেখানো হয়নি? যদি এভিডেন্স থাকতো তার কাছে, তবে সেটাও যদি দেখিয়ে দিত আমি অনেকটা খুশি হতাম। কোথায় এখনো পর্যন্ত তো আমার বাড়িতে পুলিশের কোনো রিপোর্ট আসেনি। যদি এরকম কোনো নিউজ থাকতো তাহলে নিশ্চয়ই পুলিশ আমার সাথে কথা বলতো বা কন্ট্যাক্ট করতো, সে ধরনের কিছু হয়নি। তো আমার মনে হয় না এই যে এফআইআর এর বিষয়টা বলা হয়েছে আমার নাম জড়িত আছে এফআইআর এ, আমিও নাকি সেখানে জড়িত আছি, সেটাও সম্পূর্ণ মিথ্যে, সেটাই মনে হচ্ছে। যদি সত্যি হতো তাহলে ইন্ডিপেন্ডেন্স তো নিশ্চয়ই এভিডেন্সটা দেখাতে পারতো, সেই কপিটা তুলে ধরতে পারতো। ওরা তো তুলে ধরতে পারেনি, তো সেখানে আমার মনে হচ্ছে এটাও মিথ্যে। এখন এই নিউজটা হবার পর তুমি কি কি চাইছো, যে কি চাও তুমি এলাকার ত্রিপুরাবাসীর পক্ষে? দেখতে পাচ্ছি যে বন্ধু বান্ধব সবারই থাকতে পারে, কিন্তু সেখানে জাতিগত একটা উস্কানিও দেওয়া হচ্ছে আমি দেখছি। তার পাশাপাশি যেহেতু আমি একজন রাজ্যের সাংবাদিক,
তো সেখানে বিভিন্ন সময় আমার সাথে নানান কিছু হতে পারে, সেটা আমার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কিছু একটা না করে, যেহেতু আমাকে নিশ্চয়ই সব রাজ্যবাসী দেখতে পায় যে গোটা রাজ্যের মানুষের সমস্যার জন্য বা জনগণের সমস্যা দেখানোর জন্যই আমি সবসময় থাকি, নিউজ চ্যানেল থেকে কাজ করে থাকি। তারপর আমাকে এইভাবে জড়িয়ে দেওয়া, সেটা আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে তার পিছে বা ষড়যন্ত্র আছে, তার জন্যই হয়তোবা এই বিষয়টার সাথে আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, হয়তোবা কারোর ব্যক্তিগত সেখানে লাভান্বিত হচ্ছে, সেটাই মনে হয় আমার। আর আরো একটা বিষয় বলবো রাজ্যবাসীকে, যে রাজ্যবাসী যেন কোনো এরকম নিউজ চ্যানেলের নিউজের উপর ডিপেন্ড করে কাউকে বিবেচনা না করে, সম্পূর্ণ বিষয়টা সত্য যাচাই করার চেষ্টা করে। কেননা রাজ্যের শুভবুদ্ধি মহল রয়েছে, আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, তাদের কাছে আমার এই অনুরোধটুকু থাকবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ পূজা তোমাকে আমাদের এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদেরও আমার এই বিষয়গুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ। তারিখ মে 2023 আইটি ভবনে আমরা প্রথম এখানে অফিসের যে মিশন মোডে আমরা কাজ করার জন্য উই হ্যাভ কিকড এবং সাথে সাথে দেখলাম আমাদের মানে শ্রদ্ধেয় এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে উল্লেখও করা হয়েছে, উনি টুইট করে আমাদেরকে ইন্সপায়ার করেছেন এইরকম একটা অফিস ত্রিপুরার মতো জায়গায়, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা ছোট্ট প্রদেশ, সেখানে এই ধরনের একটা কাজ আমরা করতে পেরেছি। সাথে সাথে আমরা আরো বেশি মানে মনে হলো আরো বেশি কাজ করা উচিত। এবং আমি এখানে যা শুনলাম, আমরা সবাই মিলে শুনলাম কিভাবে এটাকে মানে কমপ্লিট করা এবং এই একটা মোশনে একটা মিশন মোডে যেভাবে কাজ করেছে, সত্যিই আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং এর জন্য ওরা প্রশংসার দাবি রাখি। এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে এই ক্যাবিনেট উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের পরে আমরা কিন্তু 4th স্টেট, মানে এটাও কিন্তু এতগুলো 28টা স্টেট আছে আমাদের, এর মধ্যে আমরা 4th পজিশনে চলে এসেছি। তো আমরা সব দিক দিয়েই কিন্তু অনেকটা আমরা সব বিষয়ে আমরা এগিয়ে এসেছি, ডিজিটাইজ করেছি সব বিষয়ে। এবং এই যে অফিস বলুন বা ক্যাবিনেটই বলুন, সবচেয়ে এটা মেইন উদ্দেশ্যটা এই যে পাহাড় পর্বত যে ফাইল সেগুলো কাগজ মাধ্যমে সেগুলো রাখাও কিন্তু একটু সমস্যা, নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তারপর আপনার তার অ্যাকাউন্টেবিলিটিও থাকে না। তো এর থেকে মুক্ত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের ডিজিটাইজ করতে হবে, ডিজিটালাইজেশনের যোগ আমরা সব যেন মানে সিস্টেমে অফিস বানানোর প্রচেষ্টা যেন আমরা করি এবং সেটা আমরা করতে পেরেছি আজকে। এবং এতে করে আমাদের আগামী ভবিষ্যতে যারা নেক্সট জেনারেশনে যারা আসবে তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, মাউসে টিপ দেবে, কবে কোন তারিখে কি হয়েছিল সমস্ত ডিসিশন পাওয়া যাবে। এখন কিন্তু দেখা যায় অনেক সময় ফাইল পাওয়া যায় না, কোথায় গুম হয়ে গেছে ইত্যাদি হয়, অনেক সময় খুঁজেও পাওয়া যায় না, ইচ্ছে করেও কিন্তু অনেকে গুম করে, মানে যে কোনো কারণে, আবার ইচ্ছে না করেও করে, কিন্তু এটার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। কিন্তু এই পদ্ধতিতে সবকিছু কিন্তু কারোর ক্ষমতা নেই যে ডাটা সেন্টারে সবকিছু থাকবে। এবং আমি দেখলাম এখানে যে একটা টিভি পর্দায় দেখলাম যে কিভাবে আস্তে আস্তে করে মাত্র 500 আমাদের ক্ষমতা ছিল, সেই জায়গায় আজকে আমাদের 500 থেকে 5000 ইউজার, এখন অফিস লাইসেন্স আমাদের 500 ছিল, সেই জায়গায় এখন 5000 হয়ে গেছে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। নগর বিকাশ মন্ত্রক 2020 সালের জুন মাসে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পের উদ্দেশ্য হল পথ বিক্রেতাদের কাজের জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা। এই ঋণ 3টি কিস্তিতে দেওয়া হয়, 10,000 টাকা, 20,000 টাকা এবং 50,000 টাকা। ঋণের মূলধন এবং সুদ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। সময় মতো ঋণ পরিশোধ করলে সরকার 7% সুদে ভর্তুকি দেয়।
বিএম সমিতির কাছে, এটা দ্বারা আমাদের অনেক উপকার হয়েছে। ধন্যবাদ জানাই ওদেরকে যে ভারত সরকার বিভিন্ন স্কিমগুলি আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসে, এতে আমাদের অনেক উপকার হয়েছে। এই প্রকল্পের আওতায় পথ বিক্রেতারা ডিজিটাল লেনদেন করলে তাদের প্রতি মাসে নগদ ফেরত পান। সময় মতো ঋণ পরিশোধকারী পথ বিক্রেতারা পরবর্তী কিস্তিতে উচ্চতর মূল্যের ঋণ নিতে পারে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের জন্য আবেদন করতে পথ বিক্রেতাদের একটি স্বনিধি পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরে পথ বিক্রেতারা তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং সার্টিফিকেট, ব্যবসার তথ্য এবং ব্যাংকের তথ্য প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার পরে ব্যাংক পথ বিক্রেতার আবেদন যাচাই করবে এবং অনুমোদন করলে ঋণের অর্থ পথ বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। আমরা এই লোনটার জন্য আমরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই, টিউএলএমকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি পথ বিক্রেতাদের তাদের ব্যবসা সম্প্রসারণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে পথ বিক্রেতারা আত্মনির্ভর হয়ে উঠতে পারবে এবং ভারতের অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে পারবে। প্রধানমন্ত্রীজির যে স্লোগান, যে অন্তিম ব্যক্তি পর্যন্ত পণ্ডিত দীনদয়ালের যে চিন্তাভাবনা, সেটাকে উনি সেইভাবে কাজ করছেন এবং উনি যে নারা দিয়েছেন, ওনার কাছে যে স্লোগান, সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, আর তার বিশ্বাস আর তার পায়া। আজকে আমি যখন এখানে আসছিলাম, তো আসার সময় আমি যখন ওনাদেরকে দেখলাম, নিজের মধ্যেও কিন্তু একটা আনন্দ যে মানুষ সবাই যদি খুশি থাকে, সবাই যদি আনন্দে থাকে, এর থেকে বড় তৃপ্তি আর কিছুই হয় না। যাদের হাতে আজকে আমরা লাইসেন্স দিলাম অটো যারা চালাবে আমাদের বোনেরা, নিজেদের তো কত মানে আমার মনে হয় এখানে কেউ এটা মানে এমন না যে এটা কত বড় উপলব্ধির বিষয়। এবং সবাইকে আজকে আমরা যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার যেটা বলেছেন যে আমাদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এখানে নতুনপুরাতে 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা করেছি। বিভিন্ন সরকারি কাজ করে বিভিন্ন স্টল গভর্নমেন্টের যখন হবে তার 50% মহিলাদের জন্য আমরা সমস্ত যে গভর্নমেন্টের তরফ থেকে বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের তরফে যখন কোনো মার্কেট হবে তার 50% মহিলাদের জন্য করা হবে। মহিলাদের জন্য আমরা যারা জেনারেল কলেজে আছে তাদের ফি আমরা মুকুব করেছি। আজকে যেমন সেগুলো একমাত্র আমরা সেই মার্গদর্শন সেটা মাননীয় প্রধানমন্ত্রী দিক থেকে করি। 33% আজকে লোকসভা এবং বিধানসভা উনি বিল পাস করে একটা মানে উপহার দিয়েছেন আমাদের মা বোনদেরকে। বেশিরভাগ লোকে এসএসজি গ্রুপের যারা আছে মহিলাদের, আজকে আমাদের জনজাতি বন্ধের মধ্যে আমি দেখেছি এত বেশি এসএসজির যেসব যে কাজগুলো আছে বিভিন্ন বিষয়ে ওনার কাছে ছোট ছোট জিনিস, হস্তশিল্পী, এই যে আমাদের গলার মধ্যে আমার আছে যে রিসা, সেইগুলো ওনারা বানাচ্ছে, বিভিন্ন বাসবেতের জিনিস বানাচ্ছে, পুতুল বানাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন যে আমাদের যে আত্মনির্ভর হওয়া, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা